পৃথিবীর সবথেকে গভীর এবং ভয়ানক জঙ্গল অ্যামাজন জঙ্গল। অ্যামাজন জঙ্গলের ভয়ানক জঙ্গলি আদিবাসীরা একটা বাচ্চাকে বহু বছর আগে চুরি করে নিয়ে গিয়েছিল, কিন্তু বাচ্চাটিকে তারা মারেনি। কেন? আজ বহু বছর পর বাচ্চাটাকে খুঁজতে গিয়ে তার বাবা নরখাদক আদিবাসীদের মুখে পড়ে সেই ভয়ঙ্কর জঙ্গলে। আর শুধু তাই নয়, তার জন্য অপেক্ষা করছিল সেই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে অনেকগুলো বিস্ময়কর চমক। তারপর কি হলো? কেনই বা আদিবাসীদের মেয়েদের রাতে ঘন জঙ্গলে তুলে নিয়ে আসা হয়েছিল? চলো আর কথা না বাড়িয়ে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আদিবাসী জঙ্গলের একটি রোমাঞ্চক অ্যাডভেঞ্চারে, দ্য এমারল্যান্ড ফরেস্ট। এনার নাম হলো বিল, পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার সাথে তার স্ত্রী জেন, তার ছেলের নাম টমি আর মেয়ের নাম হেদা। অ্যামাজনের এই বিশাল জঙ্গলের মধ্যে কিছু গাছপালা কেটে এক ধরনের বিশেষ বাঁধ তৈরি হবে, এবং এই বাঁধ তৈরির প্রধান ইঞ্জিনিয়ার হিসেবে বিলকে এখানে নিযুক্ত করা হয়েছে। একদিন বিল যখন পাশের জঙ্গলের সামনে পরিবার নিয়ে সময় কাটাচ্ছিল, তখন তার ছেলে টমি বিল এবং জিনের নজর এড়িয়ে বনের গভীরে চলে যায়, আর সেখানে জঙ্গলের গাছপালার আড়ালে লুকিয়ে এই অদ্ভুত মানুষগুলোকে দেখতে পায়। তখন সে দৌড়ে এসে তার মা এবং বাবাকে বলে, আমি জঙ্গলের ভিতর এমন কিছু মানুষদের দেখতে পেয়েছি যারা দেখতে অদ্ভুত আর আমার দিকে তাকিয়ে হাসছিল। বিল টমির কথা শুনে জঙ্গলের সেই গভীর জায়গায় যায়, কিন্তু বিলকে আসতে দেখে লোকগুলো গাছের আড়ালে লুকিয়ে পড়ে। বিল তাদেরকে দেখতেই পায় না। সে তখন ভাবে তার ছেলে টমি ভুল দেখেছে এবং তাকে জঙ্গল থেকে বেরিয়ে আসতে বলে। কিন্তু কিছু দূর আসার পর সে পিছনে ফিরে তাকায়, আর বিল টমিকে দেখতে পায় না। জঙ্গলের সেই জায়গায় যাওয়া মাত্র কেউ বিলের দিকে তীর ছুঁড়ে মারে। বিল তখন বুঝে যায় টমি যাদের দেখেছে তারা হয়তো এই অ্যামাজনের জঙ্গলের ভয়ঙ্কর আদিবাসী, এবং তারাই হয়তো তার ছেলে টমিকে অপহরণ করেছে। বিল তখন পাগলের মতো তার ছেলে টমিকে খুঁজতে থাকে, আর সমস্ত কর্মীরাও চারদিকে খুঁজতে থাকে, কিন্তু টমির কোনো হদিশ পায় না। বিল তখন বুঝতে পারে অ্যামাজনের এত বড় জঙ্গলে টমিকে সে হয়তো সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। কালের নিয়মে কেটে যায় এরপরে 10টা বছর। বিল যে কাজ নিয়ে এই জায়গায় এসেছিল তার এখানে আসার 10 বছর কেটে গেছে, আর কাজও প্রায় শেষের দিকে, কিন্তু তার ছেলে এখনো ফেরেনি। এই 10 বছর বিল যতটুকু কাজের ফাঁকে সময় পেয়েছে শুধুমাত্র নিজের ছেলেকেই খুঁজে বের করার চেষ্টা করেছে। শুধুমাত্র জঙ্গল নয়, নানা ধরনের ইতিমখানায় এবং দরিদ্র বাচ্চাদেরও দেখাশোনা করেছে তার ছেলে টমিকে ফিরে পাবে সেই আশায়। বিল জানতে পারে ওই ঘন জঙ্গল এলাকায় যাওয়াটা প্রচন্ড বিপজ্জনক, যে কোনো মুহূর্তে প্রাণ চলে যেতে পারে। কিন্তু বিল ঠিক করে জঙ্গলের ওই প্রান্তে যাবে আর হারিয়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে আনবে। দেরি না করে ওয়েন নামের এক সাংবাদিককে নিয়ে সে রওনা দেয়। 10 বছর আগে যখন টমি হারিয়ে গিয়েছিল আর টমিকে খুঁজতে গিয়ে সে যে তীরটা পেয়েছিল, সেই তীরটার পিছনে এক বিশেষ ধরনের পালক লাগানো ছিল। বিল সেই পালকটা খুলে নিজের কাছে রেখে দিয়েছিল। এখন রাস্তায় কিছু আদিবাসীদের সেই পালকটা দেখিয়ে জিজ্ঞাসা করে, বলতে পারবে এটা আদিবাসীদের কোন দলের হতে পারে? কারণ আদিবাসীদের মধ্যে বিভিন্ন ধরনের গোষ্ঠী থাকে। বিল জানতে পারে এই পালকটা সেই আদিবাসীর যাদের বলা হয় ইনভিজিবল পিপল বা অদৃশ্য মানুষ, আর তারা এই জঙ্গলের সব থেকে ভয়ানক জায়গায় থাকে। যাই হোক, বিল একটা নৌকা পায় এবং জঙ্গলের সেই রহস্যময় অংশের দিকে রওনা দেয়। দেখা যায় জঙ্গলের গভীরে এক জায়গায় সত্যি দুটি আদিবাসীর দল রয়েছে। তাদের মধ্যে এক দল আদিবাসী হলো মানুষ খেকো বা নরখাদক, যাদেরকে ফিয়ার্স পিপল বলা হয়, আর অন্য একটা আদিবাসীদের দল রয়েছে যাদের বলা হয় অদৃশ্য মানুষ। এই জন্যই অদৃশ্য মানুষ বলা হয়, কারণ এই আদিবাসীরা গাছ বন যে কোনো জায়গায় বসবাস করে। দেখা যায় বিল যেরকম সন্দেহ করেছিল, সত্যি সত্যি টমি ওই আদিবাসীদের কাছেই আছে। বিগত 10 বছরে আদিবাসীদের মধ্যে একজন হয়ে উঠেছে সে। তার পোশাক আশাক, হাব ভাব, চাল চলন, কথাবার্তা একদম হুবহু আদিবাসীদের মতো। টমি এখন তাদের সঙ্গে ঘুরে ঘুরে শিকার করে বেড়ায়। আদিবাসীদের লিডার, যার নাম ওয়ানডে, এবং তার স্ত্রী, তাদেরকে সে মা বাবা বলে ডাকে। অতীত জীবনের সঙ্গে তার কোনো আর সম্পর্কই নেই। এছাড়াও বিল জানতে পারে দুটি আদিবাসী দল, অর্থাৎ নরখাদক এবং অদৃশ্য আদিবাসী দল, এদের মধ্যে রয়েছে প্রবল শত্রুতা। দেখা যায় টমি একদিন সাঁতার কাটতে কাটতে কাছেরি নামের একটি মেয়ের প্রেমে পড়ে যায়, মানে ওই বয়সের ছেলে পেলে যেমন হয় আর কি। এবং এটা দেখে আদিবাসীদের প্রধান জানায় যে টমি এতদিন পর্যন্ত বালক ছিল। এই কথা বলা মাত্র সেই দলের সবাই এক ধরনের উদ্ভট নাচ করতে থাকে আর বিশেষ এক ধরনের অনুষ্ঠানে মেতে ওঠে। এবং দেখা যায় টমিকে একটা পাথরের ওপর গাছের ডালে আটকে রাখা হয়েছে, আর তার গায়ে প্রচুর এই ধরনের বিষাক্ত কাঠপিঁপড়া বেয়ে উঠতে থাকে। এক সময় সে আর দাঁড়িয়ে থাকতে পারে না। এই অনুষ্ঠানের পরের দিনে টমিকে একটা নালার পানিতে গোসল করিয়ে আনে। দেখা যায় তার সারা শরীরে অত পিঁপড়ের কামড়ে রক্ত বেরিয়ে এসেছে, এবং এটা দেখে ওয়েন্ডি বলে, তোমার শরীরের মধ্য থেকে আজ থেকে বালক সত্তাটা মারা গেছে। আজ থেকে তুমি আর বালক নয়, তুমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। দেখেছো কাণ্ড, পুরুষ বানানোর জন্য পিঁপড়ার কামড় খেতে হয়। এই আদিবাসীদের কাছে বিশেষ এক ধরনের সবুজ পাথর ছিল, যে পাথর দিয়ে তারা অনেক কিছুই করতে পারত, কিন্তু বর্তমানে এই বিশেষ
সবুজ পাথর ফুরিয়ে গেছে। তাদের লিডারের কথা মতো টমি সেই বিশেষ সবুজ পাথরটি খুঁজতে বেরিয়েছে। এদিকে দেখা যায় বিল এবং সাংবাদিক তারা জানে না এই অদৃশ্য মানুষের বসবাস স্থান কোথায়, তাই তারা কিছু বাজি ফাটায় যাতে আদিবাসীরা শব্দ শুনে বুঝতে পারে যে কেউ এখানে এসেছে। কিন্তু তারা এমন একটি জায়গায় শব্দবাজি করে যেটা ওই অদৃশ্য আদিবাসীদের জায়গা না, ওইটা ছিল মানুষ খেকো আদিবাসীদের জায়গা। সেই নরখাতক আদিবাসীর দল সেখানে চলে আসে এবং বিল আর ওয়েকে অপহরণ করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। এদিকে বিলের কাছে তীরের ওই পালকটা দেখে ওরা ধরে নেয় এরা হয়তো অদৃশ্য আদিবাসীর হয়ে কাজ করছে। তাদের মধ্যে একজন আক্রমণ করতে এলে বিল তাকে গুলি করে মেরে ফেলে। এটা দেখার পর নরখাতক আদিবাসীদের লিডার, যার নাম জাকার, সে প্রচন্ড রেগে যায় এবং তাদের দলের সবাইকে আদেশ দেয় ওয়েকে সেখানেই মেরে ফেলতে। আর বিলকে বলে, তুমি ততক্ষণ পর্যন্ত এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্য দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করো যতক্ষণ না আমরা তোমাকে ধরতে পারছি। কারণ তারা ভালো করে জানে এই ভয়ঙ্কর জঙ্গলের প্রতিটা কোনা কোনা তাদের হাতের তালুতে। কিন্তু বিল যেহেতু বাহিরে থেকে এসেছে, সে এই বনের বাহিরে পালাতে পারবে না। বিল প্রাণ বাঁচিয়ে তবুও তাদের হাত থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এই আদিবাসীদের নজর এড়িয়ে পালানো সত্যিই অসম্ভব। এক সময় তারা বিলকে ধরেও ফেলে এবং ভীষণভাবে ঘায়েলও করে দেয়। কিন্তু এক সময় একটা ঢালু জায়গাতে এসে বিল নিজেকে সামলাতে না পেরে উপর থেকে পড়ে যায় আর একটা বিশাল ঝর্ণার পাশে একটা নদীতে এসে পড়ে। ঘটনাক্রমে সেই সময় টমিও সেখানে এসে পৌঁছায়, কারণ সে সবুজ পাথর খুঁজতে বেরিয়েছিল। বিল টমিকে দেখে বুঝতে পারে এটাই তার হারিয়ে যাওয়া ছেলে। সেই একই মুখ, সেই একই চোখ, এবং টমিকে দেখেও মনে হয় সে কোনোভাবে বিলকে চিনতে পেরেছে। তখন অতীতের কিছু কথা তার মনে পড়ে যায়। এত বছর, এত দিন অপেক্ষা করার পর নিজের ছেলেকে সামনে পেয়ে বিল অনেকটা আবেগপ্রবণ হয়ে ওঠে এবং সেই নরখাতক আদিবাসীদের কথা ভুলেই যায়। আর এই সুযোগেই তারা বিলকে লক্ষ্য করে একটা তীর চালিয়ে দেয়, যেটা এসে বিলের হাতে লাগে। টনি কোনো রকম ভাবে বিলকে নরখাতক উপজাতির হাত থেকে বাঁচায় আর একটা নিরাপদ জায়গায় এসে পৌঁছায়। বিল তখন তাকে জিজ্ঞাসা করে, টমি, তুমি কি আমাকে চেনো? আমি তোমার বাবা, তোমার মায়ের নাম জিন। আমরা তোমাকে খুঁজে পাওয়ার আশায় এত বছর ধরে অপেক্ষা করছি। তুমি কি আমাদের পুরোপুরি ভুলে গেছো? টমি তখন বলে, এখন আমাকে কেউ টমি করে বলে না, আমার নাম টমে। আর তোমাকে আর মাকে কি ভুলতে পারি আমি? আমি আজও মাঝে মাঝে তোমাদের স্বপ্নে দেখতে পাই, আর আজকে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। এই বলে সে বিলকে নিয়ে নিজেদের আস্তানায় ফিরে যায়, কারণ বিলের খুব তাড়াতাড়ি চিকিৎসা দরকার। অনেক চেষ্টা করার পর ওয়েন্ডি বিলকে সুস্থ করে তোলে। বিলের জ্ঞান ফিরে এলে সে ওয়েন্ডিকে জিজ্ঞাসা করে, কেন তুমি সেদিন আমার ছোট ছেলেকে অপহরণ করে নিয়ে এসেছিলে? ওয়েন্ডি তখন বলে, সত্যি এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে জানা নেই। সেদিন কেন জানি না ওই বাচ্চাটার হাসি দেখে আমার কেন জানি না মনে হয়েছিল ওকে শহরের মানুষের হাত থেকে রক্ষা করা উচিত, কারণ আমরা শহরের মানুষদেরকে খুব ঘৃণা করি। শহরের মানুষেরা উই পোকার মতো পুরো পৃথিবীর গাছপালা নষ্ট করে একটু একটু করে পুরো পৃথিবীটাই ধ্বংস করছে। তাই হয়তো সেদিন ক্ষোভ বশত আমি তোমার ছেলেকে নিয়ে এসেছিলাম। বিল টমিকে অনেক করে বলে এবং বোঝায় তার সঙ্গে বাড়ি ফিরে যেতে, কিন্তু টমি রাজি হয় না। সে বলে, বাবা, এই জঙ্গলই হলো এখন আমার বাড়ি, আর এই আদিবাসীরাই হলো আমার সব থেকে কাছের মানুষ। এদের ছেড়ে আমি কখনোই যেতে পারবো না। স্বাভাবিকভাবেই বিল প্রচন্ড ভেঙে পড়ে। সে তো তার ছেলেকে খুঁজে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল। আজকে খুঁজে পাওয়ার পরেও সে তার ছেলেকে নিয়ে যেতে পারছে না। তার ছেলে টমি আর আগের মতো নেই, তার সবকিছু বদলে গেছে। পরের দিন টমি এবং সেই মেয়েটা, তাদের দুজনের বিয়ের অনুষ্ঠান হয়। যাই হোক, অনুষ্ঠান শেষ হওয়ার পর বিল জানায় তার পরিবারের কাছে ফিরে যেতে চায়। বিলের ইচ্ছা অনুযায়ী ওয়েন্ডি, টমি এবং বাকি ছেলেরা এসে বিলকে শহরে দিয়ে যায়, কিন্তু ফেরার পথে তাদের আস্তানার দিকে দাও দাও করে ধোঁয়া উঠতে থাকে। সবাই তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখে তাদের আস্তানার মধ্যে কোনো পুরুষ নেই। তাদের আস্তানায় আক্রমণ করে কেউ বা কারা বয়স্ক মহিলাদেরকে গুলি করে হত্যা করেছে আর অল্প বয়সী মেয়েদেরকে অপহরণ করে নিয়ে গেছে, যাদের মধ্যে টমের সদ্য বিবাহিত স্ত্রীও রয়েছে। এইসব দেখে ওয়েন্ডি বুঝে যায় এই কাজ তাদের শত্রু দল অর্থাৎ সেই নরখাতক আদিবাসীদের কাজ। কিন্তু প্রশ্ন হলো, আদিবাসীদের কাছে বন্দুক কিভাবে আসলো? তারা তো তীর ধনুক চালায়, তারা তো জঙ্গলের ভেতরে বসবাস করে। আসলে ঘটনা হলো, নরখাতক আদিবাসীরা যখন বিলকে ধাওয়া করছিল তখন এক জায়গায় বিলের বন্দুকের গুলি শেষ হয়ে যায়, আর প্রাণ বাঁচাতে টমির সঙ্গে পালাতে গিয়ে বিল তার বন্দুকটা দিয়ে নরখাতক এক আদিবাসীকে মারার চেষ্টা করে আর তার দিকে ছুড়ে দিয়েছিল এবং টমের সঙ্গে পালিয়ে এসেছিল। এরপর দেখা যায় নরখাতক আদিবাসীর দলটা ওই বন্দুকটা সঙ্গে করে নিয়ে যায়, আর তারা প্রথমে বন্দুকটা সত্যি চালাতে পারছিল না। আর তারা তো কখনো বন্দুক দেখেনি, চালাবেই বা কেমনে? এমনকি বন্দুক চালাতে গেলে যে গুলির প্রয়োজন হয় সেটাও তারা জানতো না। তখন তারা সাহায্যের জন্য জঙ্গলের বাহিরে কিছু চোরা শিকারী এবং মেয়ে পাচারকারীদের কাছে যায়, আর সেখানে গিয়ে ওই লোকগুলোকে বলে আমাদের এই ধরনের অস্ত্র প্রয়োজন এবং এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেইগুলো আমরা জানতে চাই। তার পরিবর্তে ওই লোকগুলো আদিবাসীদেরকে শর্ত দেয়, আমরা তোমাদেরকে অস্ত্র দেব, কিন্তু তার পরিবর্তে তোমাদের গ্রাম থেকে মেয়ে এনে আমাদেরকে দিতে হবে, যাদেরকে দিয়ে আমরা ব্যবসা করব। এবং এই সুযোগে নরখাতক আদিবাসীরা ওয়েন্ডিদের বাসস্থানে হানা দেয়। সেখানে বয়স্ক মহিলাদেরকে মেরে বাকি মেয়েদেরকে তুলে নিয়ে যায় বিক্রি করার জন্য। ওয়েন্ডি
ওয়েন্ডি এবং তার বাকি দলবল নিয়ে সেই নরখাদকদের খোঁজে বেরিয়ে পড়ে। আর এক সময় তারা সেই নরখাদক আদিবাসীদের খুঁজে পেয়েও যায়। তবে ওয়েন্ডি খুব ভালো করে জানতো এসব নরখাদক আদিবাসীদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারবে না। তাই ওয়েন্ডি এবং তার দল সূর্য ডোবার অপেক্ষা করতে থাকে। রাতের অন্ধকারে লুকিয়ে তাদের ওপর হামলা করবে তারা। কিন্তু রাতের বেলায় সেই জায়গায় এসে তারা দেখে সেই জায়গাটা পুরোপুরি ভাবে কাটা তার এবং লোহার জাল দিয়ে ঘেরা। এখানে বলে দেয় এটা হলো সেই জায়গা যেখানে বাঁধ তৈরি করা হচ্ছিল। আর কোনো উপায় না পেয়ে ইলেকট্রিকের পোল বেয়ে তারা সেই তারে ঝুলে তারা ওই জায়গায় প্রবেশের চেষ্টা করে। কিন্তু ইলেকট্রিকের শক খেয়ে ওয়েন্ডিদের একজন মারা যায় এবং ওই লোকটার চিৎকার শুনে ওই নারী পাচারকারী লোকেরা বেরিয়ে আসে। আর তারা বুঝে যায় আদিবাসী মেয়েদেরকে যেহেতু তারা নিয়ে এসেছে, সুতরাং আদিবাসীরাও এখানে পৌঁছেছে। তারা নরখাদক আদিবাসীদেরকে ওয়েন্ডিদের পিছনে লেলিয়ে দেয়। আর তারা জঙ্গলে ঢুকে ওয়েন্ডিদের দলের অনেককে গুলি করে মেরে ফেলে। ওয়েন্ডিও তাদের গুলিতে আহত হয়। এটা দেখে টমি রেগে গিয়ে নরখাদক দলের প্রধানকে একটা তীর ছুঁড়ে মারে এবং কোন রকম ভাবে তাদের দলের অবশিষ্ট লোকজনদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওয়েন্ডি মারা যায় এবং টমি ঠিক করে এর প্রতিশোধ নেবেই। কিন্তু সব থেকে বড় বাধা হলো এই অস্ত্র। আর টমিদের কাছে তীর ধনুকই শুধু সম্বল। টমি তখন মনে করে তার বাবা বিলের কাছেও সে একটা বন্দুক দেখেছিল, সে হয়তো তাদেরকে সাহায্য করতে পারবে। টমি তখন বেশি কিছু না ভেবে টমি এবং তার দলের একজন জঙ্গলের বাহিরের এই সরু রাস্তাটি ধরে বিশাল জলাশয় অবধি পৌঁছায়, অর্থাৎ নদীর ওই পারেই শহর। তারা বুদ্ধি করে একজনের নৌকা চুরি করে এবং কোন রকম ভাবে ওই পারে পৌঁছালেও তারা একদল মদখোর মাতালদের বস্তিতে গিয়ে উপস্থিত হয়। আর সেখানে কিছু লোক তাদের পিছনে পড়ে যায়। তখন কার্লোস নামের এই লোকটা এবং তার সঙ্গী সাথীরা মিলে তাদেরকে বাঁচায় আর নিজেদের ঘরে ঢুকিয়ে নেয়। জানা যায় কার্লোসরাও কোনো এক সময় আদিবাসী দলের সদস্য ছিল। তারা বাদুরের মতো রাতের অন্ধকারেও দেখতে পেত। এটাই ছিল তাদের বিশেষত্ব, কারণ তারা রাতের আধারে শিকার করত। কিন্তু এরপর যখন আস্তে আস্তে জঙ্গল কেটে বস্তি তৈরি হয়, নানা রকম ভবন তৈরি হয়, তখন কার্লোসরাও জঙ্গল থেকে বেরিয়ে আসে আর এখানে এসে বসবাস শুরু করে। টমির মুখে সবকিছু শোনার পর কার্লোসরা তাদের সাহায্য করতে রাজি হয়। অনেক চেষ্টার পর টমি শেষ পর্যন্ত বিলের ঠিকানা খুঁজে পায়। তবে সে তো এক বিশাল বিল্ডিং, আর টমির এই ধরনের পোশাক আশাক দেখে সেখানকার লোকেরা হয়তো তাকে তাড়িয়ে দেবে। এটা ভেবে টমি একটা গাছের পাতা ছিঁড়ে গোল করে কিছু একটা বানিয়ে তার পায়ে বেঁধে বিল্ডিং এর পিলার বেয়ে উপরে ওঠে আর অনেক কষ্টে বিলের ফ্ল্যাট অব্দি পৌঁছায়। বেলকুনিতে কিছু একটা আওয়াজ শুনতে পেয়ে বিল এবং জিন বেরিয়ে আসে আর টমিকে দেখতে পায়। জিন এক দেখাতেই তার হারিয়ে যাওয়া ছেলেকে চিনতে পারে। টমির কাছ থেকে সবকিছু শোনার পর বিল কার্লোসদের সঙ্গে দেখা করে টমিকে সাহায্য করার জন্য এবং তাদের সঙ্গে সেই নারী পাচারকারীদের ডেরায় আসে। কার্লোসরাও কিন্তু বন্দুক ব্যবহার করতে জানে, তাই বুদ্ধি করে খোরদের সেজে সেই পাচারকারীদের ডেরায় যায়। স্বাভাবিকভাবেই সেই আদিবাসী মেয়েরা তাকে দেখেই চিনতে পারে, কারণ বিল তো তাদের ওখানে কিছুদিন ছিল। বিল তখন তাদের মধ্যে একটা মেয়েকে বলে, বাকি মেয়েদেরকেও জানিয়ে দিও, আমি তোমাদের সবাইকে বাঁচাতে এসেছি। কার্লোস, তার দলবল এবং টমিরা বাহিরের দরজার শিকল কেটে রক্ষীদের মেরে ভেতরে ঢুকে যায় আর একের পর এক সবাইকে মারতে থাকে। তাদের আর্তনাদ শোনা মাত্রই বিল ওই লোকেদের মধ্যে একজনকে মেরে তার বন্দুক নিয়ে নেয় আর বাকি মেয়েদেরকে সেখান থেকে বের করে দেয়। আর এরপরে সেই নরখাদক আদিবাসীর দল তাদের উপর হামলা করে। কার্লোসের দল এবং টমিরা সবাই জোট বেঁধে তাদেরকে সেখানে মেরে ফেলে আর তারা পালিয়ে যেতে সক্ষম হয়। যাওয়ার সময় টমি বিলকে বলে, বাবা, তুমি আমাদের জন্য যা করলে তার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমরা আপনার কথা আমার ছেলে মেয়েদেরকে বলবো যাতে আপনি আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকেন। বিল টমিকে বলে, ওই যে বাঁধটা তৈরি হচ্ছে ওইটা আমরা তৈরি করছিলাম। ওই বাঁধটা যদি তৈরি হয়ে যায় এরপর কিন্তু আরো গাছ কাটতে এখানে আরো লোকজন আসবে আর তোমাদের জঙ্গল কেটে তৈরি করবে বিভিন্ন কলকারখানা। তাই ওই বাঁধটাকে যেভাবেই হোক ভাঙতে হবে। আদিবাসীদের দেখা যায় তারা তাদের সাধ্যমতো প্রার্থনা করছিল। আর কিছুদিন পর অ্যামাজনের ওই জায়গাটায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। ক্রমাগত একইভাবে বৃষ্টি হওয়ার ফলে চারিদিকে নদী নালার পানি ফুলে উঠতে শুরু করে আর বন্যার পরিস্থিতি দেখা দেয়। দুদিন টানা বৃষ্টি হওয়ার কারণে নদীগুলো ভরে যায় আর নদীতে ভয়ানক বান আসে। টমিরা গাছের উপরে উঠে পড়ে আর নদীতে প্রবল জলস্রোত দেখে বুঝতে পারে বন্যা আসছে। কিন্তু অবাক ব্যাপার, তারা দুঃখ না পেয়ে আনন্দ উল্লাস করতে থাকে, কারণ তারা জানে অ্যামাজনের ভিতরের এই নদীর বন্যা কতটা ভয়াবহ আর এতটাই শক্তিশালী যে ওই বাঁধটাকে ধ্বংস করে দিতে পারবে। আর দেখা যায় প্রবল পানির স্রোতের কারণে নতুন নির্মাণ করা বাঁধটা ভেঙে যায়। আর এদিকে দেখা যায় বিলের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কারণ ওই একটাই, কাউকে না পাওয়ার বেদনা যতটা হয় কাউকে পেয়ে হারানোর বেদনা তার থেকে আরো দ্বিগুণ বেশি হয়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।